সরকারের ভেতরেও আসলে কারা কারা জড়িত তার মধ্যে নাম উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খানের কথা, যে তিনি সরকারের ভেতরকার ইনফরমেশন দিচ্ছিলেন। তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে জানা গেছে কিনা এক, এবং আপনারই একটা প্রতিবেদন এর আগে ছিল যে সেখানে সরকারের 3 জন মন্ত্রীর সংশ্লিষ্টতার কথা আপনি উল্লেখ করেছিলেন। আপনি বলেছিলেন মানে মন্ত্রী পদমর্যাদার সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আসলে তাদের সংশ্লিষ্টতা কিরকম আপনার কাছে মনে হয়েছে? আমার তো মনে হয় স্টিল স্ট্যান্ড বাই দ্যাট স্টোরি। আর যেটা যেটা এনায়েত কবির মেনশন করেছেন, ইজ আ ভেরি রেসপন্সিবল জার্নালিস্ট। আমরা কিন্তু এই পয়েন্টস গুলো উই হ্যাভ ডিসকাসড ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। সেই জন্য এনায়েত কবির সাহেব লিখে দিলেন উইদাউট এনি বেসিস, আমি সেটা মেনে নেব না কোনোভাবে। অ্যান্ড বিসাইডস, again proof of the pie is in the eating it. এই যে এত সো কল্ড আওয়ামী লীগের দোসরদের অ্যারেস্ট করা হলো উইথ অর উইথাউট এভিডেন্স, তাদের জেলে ফেলে দেওয়া হলো, এখনো তারা পড়ে আছে উইথ ট্রায়ালস গোয়িং নোওয়্যার। আর এই ভদ্রলোককে টাচও করা হলো না, উনি কোথায়? ওয়্যার ইজ ইট? রাইট? এটা তো অনেকজনকে তো দে ওয়্যার হান্টেড ডাউন অলসো, তাদের তো ধরা হলো। তারপরে সালমান রহমান কে আর আনিসুল হককে কিভাবে ধরা হলো সেগুলো তো লোকজন জানে, যে এন্টায়ার থিং ওয়াজ আ ড্রামা দ্যাট ওয়াজ সেট আপ দেয়ার এট দ্যাট টাইম। ওই যে জলের মধ্যে করে নৌকা করে পালাবার চেষ্টা করছিল। রাইট, রাইট। তো এগুলো তো হয়েছে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আওয়ামী লীগের মানে ধরেন সালমান আমি তো সেটাই বলছি। আমি তো সেটা মানে এখানে কিন্তু মানে অনেক ধরনের যেগুলোকে আমরা বলি সো কল্ড লিটল গেমস ওয়ার গোয়িং অন, যে দোজ হু ওয়ার আনওয়ান্টেড ফর হোয়াট এভার রোলস দে মে হ্যাভ প্লেড। সেই জন্য যেমনি আমি আরেকটা অ্যানালজি দিতে পারি, যে 3 জন সেনা অফিসার, 3জনই মেজর জেনারেল, তারা সাকসেসফুলি পালিয়ে গেল কি করে বাংলাদেশ থেকে, ওয়ের অ্যাজ মেজর জেনারেল জিয়াউল হাসান আটকা পড়ে গেল কেন? রাইট, দ্যাটস এ বিগ মিস্ট্রি ফর মি। আর এই যে 3জন মেজর জেনারেল, তারা আমরা ডিজিএফআই চিফ ছিলেন হামিদুল হক, তারপরে আমাদের এনএসআই চিফ ছিলেন অন্তত এপ্রিল মাস অব্দি মেজর জেনারেল টিএম জুবায়ের, আর তারপরে মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ। এরা কি করে সাকসেসফুলি চলে যেতে পারলো, whereas মেজর জেনারেল জিয়াউল হাসান কেন আটকা পড়ে গেলেন? And why is it that the army top brass did not make any attempt to help them get away? তো জিয়াউল হাসান অত্যন্ত একটা সেন্সিটিভ পজিশনে ছিলেন, যেখানে ওনার কাছে he may have been privy to some of these conversations, to some of the conspiracy that might have happened. সেই জন্যই কি ওনাকে আটকানো জায়েজ ভেবেছে আর্মি টপ ব্রাস, আর সেই জন্য কি উনি এখন হি ইজ ইন জুডিশিয়াল কাস্টাডি? তো আমার মনে হয় যে ট্রায়ালটা যখন হবে, তো এগুলো হচ্ছে অ্যানালজিস। আর শুধু যে 3জন পলিটিক্যাল লিডার্সদের কথা বলেছি তা না, দিস সার্কেল কুড বি বিগার। আমাদের ফোকাসটা হয়তো আমরা সেভাবে এখনো করতে পারছি না, কিন্তু যদি এটা ভালো করে আরো ডেপথে গিয়ে এই জিনিসটাকে ইনভেস্টিগেট করা যায়, উই মে কাম অ্যাক্রস আদার ফিফথ কলামনিস্টস অ্যারাউন্ড শেখ হাসিনা। আমি জানি না শেখ হাসিনা হারসেলফ ইজ অ্যাওয়্যার অফ অল দিস অর নট। ফর হার এই প্রবলেমটা তাকে দলকে সংগঠিত করতে হবে, তাকে দলকে একটা সার্টেন ডাইরেকশন দিতে হবে, দল ব্যান্ড। তো তার মধ্যে ওনার মানে কটা দিক ভাববেন সেটা হলো একটা, মানে she doesn't want to open too many fronts at this point in time, যেটা আমার যেমন হচ্ছে আর কি। তো এই জিনিসগুলো কিন্তু আরো ডিপলি আওয়ামী লীগের মধ্যে স্টাডি করতে হবে, এবং বাইরে যারা এগুলো নিয়ে ডিল করেন তাদেরও স্টাডি করতে হবে যে হাউ মাচ ড্যামেজ ওয়াজ কজড টু দি আওয়ামী লীগ। এখন তিনি নিজে জানেন কিনা, আপনি বলছেন যে শেখ হাসিনা জানেন কিনা, শেখ হাসিনাকে ভারত এখন কি জানাচ্ছে বা ভারত এখন কি বলছে সেটি একটু আপনার কাছে জানতে চাই। সেই বিষয়ে আপনার কাছে তথ্য আছে কিনা? কারণ আমরা জেনেছিলাম যে শেখ হাসিনা যখন 5ই আগস্টের পর ভারতে গিয়ে পৌঁছালেন, তখন তার নিরাপত্তা উপদেষ্টা, মানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সাথে সাক্ষাৎ করেছিলেন। পরবর্তীতেও নাকি কয়েকবার তার সাথে দেখা হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। আসলে ভারত কি বার্তা দিচ্ছে শেখ হাসিনাকে এখন? এবং সাথে আরেকটা জিনিস যোগ করে দিই, সম্প্রতি আমাদের বাংলাদেশি গণমাধ্যম মানবজমিনে একটি খবর এসেছে যে ভারত 2টি প্রস্তাব দিচ্ছে শেখ হাসিনাকে। এক হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগে মত দিন, অথবা ভারত ছেড়ে কাতার যান। এই প্রসঙ্গেও একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, আমি এগুলো আই এম অ্যাওয়্যার অফ এই রিপোর্টস গুলো, বাট আমার পার্সোনালি কিন্তু আই হ্যাভ নেভার ফেল্ট দি আর্জ
টু গো অ্যান্ড ইনভেস্টিগেট দিস, কেন কিনা আমি ডাইরেক্টলি এমন কারোর সঙ্গে কথা বলতে পারিনি যে আমাকে বলবে যে এই ধরনের অপশনস দেওয়া হয়েছে কাতারে যাওয়ার আর বা এখানে গিয়ে রিফর্মড আওয়ামী লীগের। একটা স্লাইট ফ্লিকার অফ অ্যাক্টিভিটি দেখেছিলাম যখন শিরিন শারমিন চৌধুরীকে অনেক বছর মানে অনেকগুলো মাসের পর আর কি উনি সারফেস করলেন। উনি তো আমরা সবাই জানতাম ক্যান্টনমেন্টেই ছিলেন, তারপরে হঠাৎ ধানমন্ডিতে উনি সারফেস করলেন। আর যেটা আমি তারপরে খোঁজ নিয়ে দেখলাম সেটা হলো যে ওয়েদার শিরিন শারমিন ইজ অ্যান অ্যাকসেপ্টেবল অল্টারনেটিভ among other আওয়ামী লীগ লিডার্স। আর যেই এটা ফিডব্যাকটা আমি বুঝতে পারলাম পাচ্ছিলাম অ্যাবসলিউটলি নট, শি ডাজন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু লিড দ্য পার্টি ইন দ্য অ্যাবসেন্স অফ শেখ সাবির হোসেন হাসিনা। চৌধুরী তাকেও কিন্তু একই আমার মনে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হলো জামিনে। হ্যাঁ রাইট, কিন্তু সেখানে তো তখন তো দি আমেরিকানস ওয়ার স্টিল দেয়ার, মানে হি ইজ ক্লোজ টু দি আমেরিকানস। তো আমার মনে হয় সেটা এক ধরনের ডেটারেন্ট হয়ে গিয়েছিল হয়তো ইন আ ওয়ে, যে এই লোকটাকে বেশি ঘাটালেও চলবে না আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই কাতারে যাওয়ার ব্যাপারটা বা রিফর্মড আওয়ামী লীগের ব্যাপারটা শেখ হাসিনা হয়তো নিজেও, যদি এটা সত্যি হয়ে থাকে, ইফ দের ইজ এনি গ্রেইন অফ ট্রুথ টু দিস মানব জমিন রিপোর্ট, তাহলে আমার মনে হয় যে শি উড হ্যাভ টার্ন দিস ডাউন। মেবি অন্য কোনো ডেস্টিনেশন, ইয়েস, I don't know, but certainly not Qatar and certainly not a reformed Awami League যেখানে she will not be able to call the shots. এখন যেই নেতা আসুক, সবাই কিন্তু ওই যে বললাম, the only way they see a future for themselves and the party is that is when it is led by Sheikh Hasina, not by us another person. তাহলে কিন্তু এই পার্টিটা যে ফোর্স টু বি রেকন উইথ হয়ে এত বছর ছিল, সেটা হয়তো সেই জায়গায় আর যেতে পারবে না যদি এই জিনিসটা ঘটে, মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি পার্টি লিডারশিপটাকে দেখা হয়। আচ্ছা, এখন ভারত কি চাইছে? মানে ভারত দেখেছি 5ই আগস্টের পরে বরাবর ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে, কিন্তু যখন আবার জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, তারেক রহমানের সাথে দেখা করলেন, তখন থেকে আসলে ইনক্লুসিভ নির্বাচন শব্দটা উধাও হয়ে গেল। তারা সুষ্ঠু ফেয়ার নির্বাচনের কথা বলে আসলো, এবং ইনক্লুসিভ নির্বাচন হলো না, তাতেও ভারত কোনো বক্তব্য রাখলো না। তারপরে পার্লামেন্ট থেকে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হলো একদম পাকাপোক্তভাবে, মানে নিষেধাজ্ঞার যে বিষয়টা সেটাকে পাকাপোক্ত করা হলো, ভারত কিছু বললো না। আসলে ভারতের এখনকার অবস্থান কি? তারা কি আসলে আওয়ামী লীগের মিত্র নাকি শত্রু? আমি সেটা মিত্র শত্রুর মধ্যে যাব না। আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে, সরি, বাংলাদেশের মধ্যেও এমন কিছু পলিটিক্যাল ফোর্সেস আছে, ইনক্লুডিং দ্য বিএনপি, হু ডু নট ওয়ান্ট দি আওয়ামী লীগ অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। আমার মনে হয় তারাও চায় না যে শেখ হাসিনার লিডারশিপে আওয়ামী লীগ বাংলাদেশে আসুক। মানে এটার একটা কারণ আছে, আওয়ামী লীগ স্টিল রিটেন্স a lot of support on the ground, সেটা হয়তো এই পলিটিক্যাল আউটফিটস গুলো জানে, আর সেটা ইকুয়েশন চেঞ্জ করে দিতে পারে। বাট বাট যেই ডিসপেন্সেশন এখন পাওয়ারে আছে আর যারা অপোজিশনে আছে, জামাতে ইসলামী, তারা আগামী দিনগুলোতে কি ধরনের তাদের পলিটিক্সটা গ্রো করবে বা ডেভেলপ করবে, কোন ডাইরেকশনে যাবে, তখন কি ধরনের চাপ অ্যান্টিসিপেট করবে বা অ্যাকচুয়ালি সামাল দিতে হবে বিএনপি কে, সেটা বিএনপি কে বুঝতে হবে আর কি। সেটাকে কাউন্টার করার মতন ক্ষমতা বিএনপি থাকবে কিনা সেটা বিএনপি কে বুঝতে হবে। সেটা কি একটা রিফর্মড আওয়ামী লীগ সেই ফোর্সটাকে কাউন্টার করতে পারবে, জামাতের মতন ফোর্সটাকে? আর আরেকটা জিনিস ঘটবে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যদি গভর্নেন্সে ফেল করে আর কি বিএনপি, তার ইমিডিয়েট পলিটিক্যাল বেনিফিশিয়ারি কিন্তু জামাতে ইসলামী হবে। So you cannot delay the process of bringing Bangladesh's politics to যেটা normal politics as usual আমরা জানি ছিল আওয়ামী লীগ, বিএনপি, বাকিরাও আছে থাকলো, তো সেই জায়গাটা। And most importantly, of course, is the role that the army will play. আমাদের দেখতে হবে কিন্তু একটা জিনিস, let me take you point you to this direction, যে আর্মির কিন্তু ব্যারাকসে ফিরে যাওয়ার কথা ছিল immediately after the election. আর্মি কিন্তু এখনো ব্যারাকসে ফিরে যায়নি। So, are they anticipating problem in the days to come, or will there be some sort of a political upheaval sooner rather than later? So, সেই জিনিসটা আমরা we have to wait and watch. As I said, signals এখনো সেদিকে আমরা পাচ্ছি না যে একটা ইনস্টেবিলিটির দিকে এগোচ্ছে, but হ্যাঁ, the ground is probably slowly getting prepared because of
political and economic reasons. মানে এটি একটা বড় জায়গা, প্রশ্নের জায়গা যে আর্মি কেন এখনো ব্যারাকে ফিরে যাচ্ছে না। নিশ্চয়ই এটা একটা বড় কোশ্চেন। আমি শেষ প্রশ্নে আপনার কাছে আসি যে আর একটা মানে প্রতিবেদনের এই জায়গাটাও দেখলাম যে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের দুর্নীতির নথি দুদকের কাছ থেকে মানে নর্থ ইস্ট নিউজ পেয়েছে। এটা একটু আপনার কাছে জানতে চাই, এটা কি দুদক স্বপ্রণোদিত হয়ে মানে এই তদন্তটা করলো, নাকি দুদকে কেউ এই অভিযোগ দিল তার প্রেক্ষিতে করলো? এরকম সেনা প্রধানের এটা মানে আর নৌ প্রধানের এটা বিরুদ্ধে দুদকে এটা এক ধরনের রিটেন কমপ্লেন্ট, রিটেন কমপ্লেন্ট কেই দেখেছে আর কি, পেই করেছে, গিয়েছে। আপনি দেখুন, শুধু যে নৌপ্রধান তা না, ইভেন যে চিটাগং পোর্ট অথরিটির যে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএন মনিরুজ্জামান, তার এগেনস্টে স্ট্রং অ্যালিগেশনস আছে। মানে আর স্পেসিফিক তিনটে জায়গায় আছে, একটা হচ্ছে চিটাগং পোর্ট অথরিটির মধ্যে, আরেকটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে, আর থার্ড হচ্ছে মংলা পোর্টে। এই তিনটে জায়গায় স্পেসিফিক দুর্নীতির কমপ্লেন্ট আছে, অ্যালিগেশনস আছে। সেগুলোকে কিন্তু ইনভেস্টিগেট করার মধ্যে দিয়েই কিন্তু এই নামগুলো এসছে আর এই লিঙ্কেজেস গুলো এসছে। আই এম নট শিওর এসিসি সেই মানি ট্রেল গুলোকে ফুল প্রুফ ভাবে ইনভেস্টিগেট করতে পেরেছে কিনা, বা যতটুকু তথ্য, যতটুকু ইনফরমেশন আমি অ্যাক্সেস করতে পেরেছি তার থেকে বোঝা যাচ্ছে। তো সেগুলো, ওই ডিটেলস গুলো হয়তো ওরা প্রেজেন্ট করেনি ওই রিপোর্টস গুলোতে, বাট সার্টেনলি ওই অ্যালিগেশনস গুলো ফিচার করেছে ওই পার্টিকুলার রিপোর্টস গুলোতে। আমি তিনটেতে দেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সাধারণভাবে আমাদের দেশের যে বাস্তবতা, এরকম একজন পোর্টফোলিওর একজন ব্যক্তি নৌ প্রধান, তার বিষয়ে দুদক মানে রানিং নৌ প্রধান, তার বিষয়ে দুদক ইনভেস্টিগেশন করবে, এটি একটা খুব স্বাভাবিক ঘটনা না। মানে কোথাও থেকে গ্রিন সিগন্যাল বা কোথাও থেকে একটা নির্দেশনা আসলে তবেই এরকমটা সম্ভব। এরকমও কি হতে পারে সামনে সেনাপ্রধান বা বিমান বাহিনী প্রধান, তাদের বিরুদ্ধেও এরকম অভিযোগ আনা হতে পারে বা তদন্ত চলতে পারে? তার উপরে কারা ক্ষুব্ধ নৌ প্রধানের উপরে? আমার তো মনে হয় যে ক্ষুব্ধ হওয়ার তো কোনো কারণ দেখছি না, যদি নাকি এটা ওদের মধ্যে থেকেই কিছু করিয়ে হওয়া হয়। বিকজ ওনার কিন্তু টার্ম শেষ হয়ে যাচ্ছে জুলাই 2026-এ অ্যাডমিরাল হাসানের। তো নাজমুল হাসানের। আর এই জিনিসগুলো কিন্তু, এই কমপ্লেন্টস গুলো কিন্তু এসিসির কাছে 2000 প্রায় 23, 24, 25 ওই মানে এই পিরিয়ডটার মধ্যেই কিন্তু মানে ঘোরপাক খাচ্ছিল আর কি। হ্যাঁ, আর এই যে রিপোর্টস গুলো যেটা আমি দেখেছি আর কি, লেটেস্ট যে রিপোর্টটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাজ রিসেন্ট অ্যাজ 11th of January 2026। তাহলে এগুলো যে এই সময়ে হচ্ছে, আর এগুলো আমরা যেগুলো বুঝছি, আর এটা আমি একা করিনি, এগুলো কিন্তু অন্যান্য বাংলাদেশের কাগজরাও টুকটাক এই স্টোরিগুলোকে করেছে উইথাউট নেমিং নেমস আর কি সেভাবে। বাট এই কারাপশন যে আছে, সেই কারাপশনের ফোকাস গুলো কিন্তু বাংলাদেশেরও দুই একটা কাগজ এটা নিয়ে ফোকাস করেছে। এটা এখন বাট এটা নৌবাহিনীর যে প্রধান আর কি, তার অবধি পৌঁছেছে, তার কালপেবিলিটিটা কতটা, তার ইনভলভমেন্ট কতটা। এই যে বলা হচ্ছে যে একটা সুপার মার্কেটে নাকি কেনা হয়েছে কাতারে, সেটার সঙ্গে তার কি সম্পর্ক, তারপরে ক্রেন কেনার ব্যাপার নিয়ে যে অ্যালিজড দুর্নীতি যেটা ঘটেছে, সেটার করাপশন কাকে বলে? করাপশন বলে হচ্ছে যে when you get part of, when you মানে you gain from a questionable deal, সেটাকে করাপশন তো বলে। তো তো সেটা কি সলিডলি এসিসি প্রুভ করতে পারবে? এসিসি কি আদৌ সেই দিকে এগোচ্ছে to actually investigate and prosecute an officer of the rank of the Navy chief? এই জিনিসগুলো remains to be seen as we get closer to his date of retirement. জি, আমি একদমই শেষ করব। একটা শেষ প্রশ্ন শুধু এটা বলি যে দুদকের কাছ থেকে যেমন একটা নথির বিষয় জানতে পারছি যে সেখান থেকে একটা ফাঁসোয়া নথির মাধ্যমে আপনারা তথ্য পেয়েছেন এবং সংবাদ মানে প্রতিবেদনটা করেছেন এই দুর্নীতির খবর প্রকাশের ক্ষেত্রে। বাকিগুলো অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে ফাঁস হওয়া নথি। মানে কোন নথির ভিত্তিতে আপনাদের মানে এই যে রেজিম চেঞ্জের বিষয়ে যেই প্রতিবেদনটা করছেন, এখানে আপনাদের সোর্স বা নথিটা কি? সোর্স হয়তো আপনারা পুরোপুরি ডিসক্লোজ করবেন না, কিন্তু ফাঁস হওয়া নথির কথা বলছেন, কোন নথির কথা বলা হচ্ছে বা কোন সেটা কিন্তু মানে ফানিলি এনাফ আই এম অলসো নট প্রিভি, অনলি দ্য রাইটার ইজ প্রিভি, এন্ড আমার মনে হয় সেটা থাকাই বেটার। যে জিনিসটা আমি যতটুকু গ্যারান্টি দিতে পারি যে দি ডকুমেন্টস আর দেয়ার, কিন্তু সেই ডকুমেন্টস এর নেচার অফ ডকুমেন্টস কি এবং কোন পয়েন্ট থেকে অরিজিনেট করেছে সেটা কিন্তু আমারও জানার
অধিকার নেই সেইভাবে, হ্যাঁ, যে তার সোর্স হচ্ছে স্যাক্রোস্যাঙ্ক্ট, সেই সোর্স আমাকেও তার বলার উচিত না, আর আমারও উচিত না আমার যে এই স্টোরিজ গুলোর যে রাইটার আর কি এনায়েত কবির সাহেব, জি। তাকে নিয়ে আর কি করা। বাট ইয়েস, সমস্যাটা এখানে, অল কিন্তু আই ক্যান এশিওর ইজ সমস্যাটা এখানে জনাব চন্দন নন্দী, যে আমাদের এখন অনেক প্রোপাগান্ডা আছে, অনেক কিছুই গুজব জাতীয় জিনিসপত্র আছে। এটা যে প্রোপাগান্ডা না, এটা যে একটা সত্য ঘটনা, আমরা এটা কিভাবে বিশ্বাস করব? আমার মনে হয় যে আমরা যদি ঘটনাগুলোকে খুবই লজিক্যালি দেখি আর কি মোটামুটি, তাহলে কিন্তু ওই ওই প্যাটার্ন গুলো ফলো করে, যেখানে দি ইনভলভমেন্ট অফ দ্য আর্মি ইজ ক্লিয়ার অ্যাবসলিউটলি, যেখানে সাইলেন্স অফ দ্য ইন্ডিয়ানস ইজ ক্লিয়ার অ্যাবসলিউটলি। আর আমরা পলিটিক্যাল লেভেলে যে ইনভলভমেন্ট গুলো দেখেছি ইন টার্মস অফ রেজিম চেঞ্জ, যেগুলো নেপালেও আমরা দেখেছি কিছুটা, আইআর ইনভলভমেন্ট নেপালেও ছিল, ওই ধরনের স্টাডি ওরা নেপালেও করবার চেষ্টা করে। সেই জিনিসগুলো আমরা যদি দেখি, উই হ্যাভ রিজনেবল ডাউটস, we have reasonable ground to doubt